নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চীন এবং ভারত পার্মানেন্টলি নিজেদের বর্ডার ড্র করে নিতে চাইছে। রাতারাতি এও সম্ভব? যারা স্কিল বাংলা চ্যানেল নিয়মিত ফলো করেন তারা এটুকু জানেন যে কোনো সিনেমা, ওয়েব সিরিজ, থ্রিলার সিরিজকে 10 গোলে হারিয়ে দেবার ক্ষমতা রাখে আসল জিওপলিটিক্সে এইভাবেই রাতারাতি সবকিছু পাল্টে যেতে পারে। কেবল দুটো দেশের ইন্টারেস্ট ম্যাটার করে, কোনো বন্ধু নয়, শত্রু নয়, কেবল ন্যাশনাল ইন্টারেস্ট। তো গোটা ব্যাপারটা কি এমন ঘটলো যে ইন্ডিয়া এবং চায়না এগ্রি করে গেল ফাইনাল বর্ডার ডিসপিউট মিটিয়ে নেওয়ার জন্য? পুরো ব্যাপারটা আমরা বুঝে নেব স্টেপ বাই স্টেপ। দেখুন, শুনতে আশ্চর্য লাগলেও ভারত চীন কোনো সীমান্ত বলে কিছু নেই। পাকিস্তানের সঙ্গে আমাদের সীমান্ত আছে, নির্দিষ্ট একটা বর্ডার আছে। কাশ্মীরে কিছু জায়গায় অবশ্যই নেই, এলওসি আছে, বাট রাজস্থানে আছে, পাঞ্জাবে আছে, তাই না? নির্দিষ্ট বর্ডার আছে। চীনের সঙ্গে ভারতের কোনো বর্ডার নেই সেই অর্থে। মানে স্বাধীনতার পর থেকে স্বাধীন ভারত সরকারের চীনের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং অফিসিয়ালি হয়নি। তাহলে কি ব্যাপার, কিভাবে কি কাজ চলে? দেখুন, কাজ যেভাবে চলে, 1914 সালে যখন ভারত ব্রিটিশদের অধীনে ছিল তখন ম্যাকমোহন লাইন ড্র করা হয়েছিল চীন এবং ভারতের সীমান্ত হিসেবে। সেই সীমান্তটাই তিব্বতের ব্যাপার আছে এখানে, সেই সীমান্তটাকেই কিন্তু অফিসিয়ালি মেনে চলা হয়। স্বাধীনতার পর ভারত সরকারের সঙ্গে চীনের কোনো এগ্রিমেন্ট হয়নি। বোঝা গেল? এবার 2020-তে আমরা দেখলাম যে চীনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক একেবারে তলানিতে। গালওয়ান ভ্যালি ইনসিডেন্ট হলো। গালওয়ান ভ্যালিতে চীন এবং ভারতের সেনাবাহিনীর সামনে সামনে লড়াই এবং উভয় দেশের সেনা মধ্যে অনেকে প্রাণ হারালেন। দুই দেশ একেবারে নিজেদের মধ্যে প্রায় সমস্ত রকম সম্পর্ক, কিছু দরকারি বাণিজ্যিক এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছাড়া বন্ধ করে দিল। এবার এই 5 বছরে পৃথিবীর ঘটনা অনেক বদলে গেছে। কি হয়েছে এই 5 বছরে? আগের 4 বছর জো বাইডেন নামে যে ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাশিয়ার ওপর এত স্যাংশন লাগিয়েছিলেন এবং চীনের সঙ্গেও এতটা দূরত্ব তৈরি করে নিয়েছিলেন যে রাশিয়া এবং চীন একে অপরের প্রচন্ড কাছাকাছি চলে আসে। আর লাস্ট কিছুদিনে নতুন আমেরিকার যিনি 47তম প্রেসিডেন্ট হয়েছেন, যিনি 45তমও ছিলেন, ডোনাল্ড ট্রাম্প, তিনি রাশিয়ার ওপর আরও এত চাপ সৃষ্টি করছেন এবং ইন্ডিয়ার ওপর এত ট্যারিফ এবং হুমকি ধমকি দিতে শুরু করছেন যে আরআইসি গঠনের দিকে ট্রাম্প নিজেই রাশিয়া, ইন্ডিয়া, চীন, আরআইসি এই 3টে দেশকে এক করে দেওয়ার জন্য ধাক্কা দিয়েই দিচ্ছেন। আসলে প্রত্যেক ক্রিয়ারই একটা পাল্টা বিপরীত প্রতিক্রিয়া হয়, তাই না? আরআইসি কেন এত কাছাকাছি এলো, কেন আরআইসি গঠন হতে চলেছে? কারণ আমেরিকা এই 3টে দেশকেই এত পুশ করেছে যে এই 3টে দেশ একসঙ্গে এসে হাত মিলিয়ে নিয়েছে। এইবার কথা চলছে যে ভারত এবং চীনের মধ্যে স্পেশাল গ্রুপ তৈরি করা হবে। কি করবে এই স্পেশাল গ্রুপ? এই স্পেশাল গ্রুপ ভারত এবং চীনের মধ্যে যেখানে যেখানে সীমান্ত সমস্যা রয়েছে, লাদাখ সাইডে রয়েছে, তার ঠিক নিচে যেখানে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে রয়েছে, এবং একদম ইস্টার্ন ইন্ডিয়ার দিকে, নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার দিকে যেখানে অরুণাচল প্রদেশ এবং সিকিম, সেখানে যে প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো মিটিয়ে ফেলা হবে। তাহলে জিওপলিটিক্সে কেউ কারো শত্রু নয়, বন্ধু নয়, আবারও দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা দেশ ঠিকভাবে রেসপন্স করে। ট্রাম্প ইন্ডিয়ার ওপর চাপ বাড়ালো, ইন্ডিয়া যে ছুটে ছুটে চীনের কাছে যাচ্ছে তা না, চীনও সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে। ওরা বুঝতে পারছে এই মুহূর্তে একটা ভালো টাইম এসছে ইন্ডিয়া, চায়না, রাশিয়া গ্রুপ তৈরি করে নেওয়ার জন্য। প্রত্যেকটা দেশের গোটা ফরেন মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ডিপ্লোম্যাটসরা অল টাইম সারা পৃথিবীর সমস্ত ইকুয়েশন ফলো করছে যে কখন কার সঙ্গে
সম্পর্ক বাড়াতে হবে, কখন কার থেকে দূরত্ব তৈরি করতে হবে। তো এবার আমরা আগেই বলেছি 1914 ম্যাকমোহন লাইন অনুযায়ী সবকিছু চলতো এতদিন। 1962 সালে ভারত চীন যে যুদ্ধ হয়েছিল, যেখানে চীন ভারতবর্ষের অনেকটা জায়গা, হিউজ এলাকা, লাদাখের আকসাই চীনের অনেকটা জায়গা, যেটাকে আকসাই চীন বলা হয়, লাদাখ সাইড, সেটাকে দখল করে নেয়। এবং একটু প্রসঙ্গ থেকে বাইরে গিয়েই বলছি, অনেকে ফেসবুকে লেখেন আমাদের দেশে কি দরকার এত ডিফেন্স বাজেট করার, এত সেনাবাহিনী, এত অস্ত্র দিয়ে কি হবে, ওই টাকায় স্কুল হোক, ওই টাকায় ইনফ্রাস্ট্রাকচার হোক, ওই টাকায় হসপিটাল হোক। আবেগ থেকে বেরিয়ে এসে যদি আপনি প্র্যাকটিক্যালি ভাবেন না, ডিফেন্স বাজেট নিয়ে যারা কথা বলেন তারা কেউ ইতিহাস পড়েননি। ইতিহাস সাক্ষী যে আপনাকে যদি আপনার সমৃদ্ধি রক্ষা করতে হয়, আপনার বাড়িতে টাকা পয়সা অনেক কিছু আছে, তাহলে আপনার বাড়ির সামনে দারোয়ান আপনাকে বসাতেই হবে, যাদের হাতে বল্লম থাকবে, তলোয়ার থাকবে, মডার্ন যুগে বন্দুক থাকবে। না না না, কেন এসব বন্দুক টন্দুক দিয়ে কি হবে, আমরা ওই টাকাতে আরেকটু সম্পদ বাড়াবো। ওই সম্পদ আপনি রক্ষা করতে পারবেন না। প্রসপারিটি, সমৃদ্ধি রক্ষা করতে গেলে শক্তি দরকার হয়। ইতিহাস সাক্ষী, আপনি রাস্তা দিয়ে হাতে সোনার গয়না নিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি বলেছেন আমি হাতে অস্ত্র নেব না, তরোয়াল নেব না, একটু পর ওই সোনার গয়নার পোঁটলা তার হাতে থাকবে যার হাতে তরোয়াল আছে। সে আপনার থেকে ওটাকে ছিনিয়ে নেবে, আপনি রাখতে পারবেন না। আপনি দেশে বিশাল ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, হসপিটাল বানিয়ে দিয়েছেন, ইতিহাস সাক্ষী আপনার ডিফেন্স বাজেট কম, আপনার ডিফেন্স দুর্বল, আপনি রাখতে পারবেন ওগুলো? কালকে তো আপনার দেশের ছোট ছোট বাচ্চাগুলোর স্কুলের ওপর বোম ফেলে চলে যাবে বাইরের কোনো শত্রু দেশ। স্কুল তো বানিয়ে দিয়েছেন, পারলেন বাচ্চাগুলোকে বাঁচাতে? ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ ট্রিজ, মেট্রো, এয়ারপোর্ট সব বানিয়ে ফেলেছেন। ডিফেন্স যদি আপনার উইক থাকে, কালকে আপনার একের পর এক ব্রিজ, এয়ারপোর্ট, মেট্রো উড়িয়ে দিয়ে যাবে শত্রু দেশ। তো আমাদের মতো দেশে, যেখানে মানুষ এখনো ভালো করে খেতে পায় না, আমরা কেন ডিফেন্স বাজেট বাড়াবো? যারা এই কথাগুলো বলছেন, ডিফেন্স বাজেট যদি বাড়ানো না হয়, প্রতিরক্ষায় যদি আরো বেশি করে ইনভেস্টমেন্ট না করা হয়, তাহলে আপনি যে সুখে সুন্দর শান্তিতে ঘুমোতে পারেন, এটা পারেন বলে এত ভালো ভালো কথা আপনার মাথায় আসে। আর যদি আমাদের দেশের ডিফেন্স উইক হয়, তাহলে কাসবের মতো জঙ্গিরা ঢুকবে, আপনি ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে আর উঠতে পারবেন না, সোজা ওপরে। তো আগে দেশের এই জন্য সুরক্ষা দরকার হয়। সুরক্ষা আছে বলে আপনি তারপরের ভালো ভালো স্বপ্নগুলো দেখতে পারছেন। 1962 থেকে আমরা শিক্ষা নিয়েছি যে আমাদের দেশের ডিফেন্স বাজেট হাই করতে হবে, আমাদের দেশের ডিফেন্স শক্তিশালী করতে হবে। ডিফেন্স শক্তিশালী না করলে কোনো এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার, আমাদের লাইফের স্ট্যান্ডার্ড বেটারমেন্ট কিচ্ছু করে কোনো লাভ নেই। ওগুলো রাতারাতি সব ধ্বংস হয়ে যেতে পারে। তো ফিরে আসি আমাদের আলোচনায়। এটা বলতে বাধ্য হলাম কারণ আজকের দেশে, আজকের দিনেও আমাদের দেশে এমন মানুষ আছে যারা বলে কি দরকার এত মিলিটারিতে খরচ। তাদের জন্য এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই মুহূর্তে ভারত এবং চীনের মধ্যে আছে, কোনো বর্ডার নেই অফিসিয়াল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়েই কিন্তু গালোয়ান ভ্যালিতে সমস্যাটা হয়, কারণ নির্দিষ্ট কোনো বর্ডার নেই। কখনো ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে 2টো গ্রাম, কারণ ওখানে ফাঁকা জায়গা না, ওখানে এই যে কলকাতার মতো, পশ্চিমবঙ্গের মতো তার ঘন জনবসতি নয়। কখনো চীন ঢুকে আসছে পেট্রোলিং করতে গিয়ে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর। তো ভারত এবং চীন যেটা ঠিক করেছে যে ভারত চীন ডিলিমিটেশনের জন্য কাজ করবে, যে স্পেশাল গ্রুপ বানানো হবে, আগের স্লাইডে বলছিলাম, সেই স্পেশাল গ্রুপ ডিলিমিটেশনে কাজ করবে। ডিলিমিটেশন কি জিনিস? ডিলিমিটেশন মানে ইন্ডিয়া এবং চীন দুপক্ষই একদম বড় বড় জুম করা ম্যাপ নিয়ে আসবে, তাতে এক্সপার্ট মানুষরা বসবেন দুদেশের, বসে
ম্যাপ বরাবর আগে দুই দেশের মধ্যে সীমান্ত টানা হবে। এটাকে, এই যে ম্যাপের মধ্যে সীমান্ত ড্র করা, এটাকে বলা হয় ডিলিমিটেশন। বিতর্ক হবে, দুই পক্ষই দর কষাকষি করবে, প্রত্যেকেই নিজের দিকে একটু বেশি টানতে চাইবে, কিন্তু ফাইনালি একটা সুস্থ সমাধানের জন্য ডিলিমিটেশনে দুই দেশ রাজি হয়ে গেছে। রাতারাতি কিন্তু হবে না, কারণ সমতল জায়গা নয়, পাহাড়। আপনি ম্যাপের মধ্যে যেরকম যেরকম পাবেন, এই দু কাটা জায়গা টেনে দিলাম, পাহাড়ে ওরকম হয় না, টাইম লাগবে। ডিলিমিটেশন একবার হয়ে গেলে এরপর শুরু হয় ডিমার্কেশনের কাজ। ডিলিমিটেশন ঠিকভাবে হয়ে গেলে ডিমার্কেশন অনেকটা সহজ হয় তুলনামূলক। ডিমার্কেশন মানে যখন গ্রাউন্ডে একেবারে পিলার পোঁতা, কাঁটা তার লাগানো, এই কাজগুলো হবে একদম গ্রাউন্ডে নেমে। কিন্তু গ্রাউন্ডে নেমে এই যে কাজগুলো হবে, তখন ওই ডিলিমিটেশনে যে ম্যাপ ফাইনাল হয়েছে সেই ম্যাপগুলো নিয়ে কাজ হবে। তাতেও প্রবলেম আসবে। ম্যাপে ঘরের মধ্যে বসে যেরকমভাবে ডিলিমিটেশন হবে, যতই জুম আউট ম্যাপ হোক, টেকনোলজি থাকুক, ফিল্ডে গিয়ে দেখা যাবে এ বাবা, এখান দিয়ে তো কাঁটাতারটা দেওয়া যাচ্ছে না, এখানে তো জাস্ট একটা পাহাড় উঠেছে, হয় তাহলে এই মানে পাহাড়টার ওপারটা আমাদের নিতে হবে, না হলে এপারটা নিতে হবে, এর ঠিক মাঝখান দিয়ে কাঁটাতারটা আনা যাবে না। তখন আবার স্পেশাল গ্রুপ বসবে যে তাহলে এই পাহাড়টা আমরা আমাদের দিকে নিচ্ছি, তোমরা পরের ওই পাহাড়টা তোমাদের দিকে নিয়ে নাও। এরকম সলিউশন আসবে, কিন্তু টাইম লাগবে। সব থেকে বড় কথা হলো, যে দুটো দেশের মধ্যে অলমোস্ট বিজনেস এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছাড়া সম্পর্কই ছিন্ন হয়ে গেছিল, তারা ডিলিমিটেশনে রাজি হয়ে গেছে অ্যাক্টিভভাবে রাতারাতি। কাজটা হতে টাইম লাগবে, বাট রাজি হয়ে গেছে। বোঝা গেল? এবার ভারত চীন এই যে দ্রুত একে অপরের কাছে চলে আসছে, এর আরো কয়েকটা উদাহরণ যদি স্কিল বাংলা চ্যানেল আপনি ফলো করে থাকেন তো জানেন, আর একবার আমি ছোট করে বলে দিচ্ছি। চীন ভারতকে ফার্টিলাইজার, রেয়ার আর্থ মিনারেল এবং টিবিএম টানেল বোরিং মেশিন দিতে রাজি হয়ে গেছে, যেটা এতদিন রাজি ছিল না তারা। তাহলে চীনও এগিয়ে আসছে, রেসপন্স করছে নিজের দিক থেকে। ভারত এবং চীনের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট চালু হয়ে যাচ্ছে পরের মাসে, যেটা 5 বছর ধরে 2020 পর থেকে বন্ধ ছিল। এইগুলো দুটো দেশের মধ্যে মারাত্মক বড় মেসেজ, এবং বিদেশের কাছেও মেসেজ। পুরো পৃথিবী কিন্তু খেয়াল করছে ইন্ডিয়া এবং চীনের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমেরিকার একজন জিওপলিটিক্যাল অ্যাডভাইজার, বিশাল বড় মাপের মানুষ, দরকারে আমি সেই ভিডিওটা দেখিয়ে দেবো আমাদের চ্যানেলে, একটা ছোট্ট ভিডিও করে, শর্টস ভিডিও করে। তিনি বলছেন অফিসিয়ালি, প্লিজ ইন্ডিয়া প্লিজ। প্লিজ দুটো শুনে আমার যদিও ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। প্লিজ ইন্ডিয়া প্লিজ, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দাও তোমরা, এবং তোমাদের যে দায়িত্ব আছে পৃথিবীতে শান্তি আনতে, সেই দায়িত্ব অনুযায়ী কাজ করো। ওদের হিসেবে ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে আমেরিকার কথা শুনে চলা। বাট না, ইন্ডিয়া স্বাধীন দেশ, ইন্ডিয়া জানে নিজের দায়িত্ব কি, আমেরিকা নিজের দায়িত্ব পালন করুক ঠিকভাবে। উনি বলছেন ওই প্লিজ ইন্ডিয়া প্লিজের পর, ইন্ডিয়া নিজের দায়িত্ব পালন করছে না, রাশিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করছে না, উল্টে চীনের সঙ্গে, শি জিনপিং এর সঙ্গে কথা বলতে চলে যাচ্ছে ইন্ডিয়া। যেটা বলছিলাম, পুরো পৃথিবী খেয়াল করছে ইন্ডিয়া আর চীনের যা যা ডেভেলপমেন্ট হচ্ছে। তো ফ্রাস্ট্রেটেড হয়ে ওই লেভেলের মানুষ ক্যামেরার সামনে বলে ফেলছে, উল্টে শি জিনপিং এর কাছে চলে যাচ্ছে ইন্ডিয়া কথা বলতে। তার মানে ওদের সহ্য হচ্ছে না ইন্ডিয়ার এই চাল, ইন্ডিয়ার এই স্টেপ। এবং যখনই আমেরিকার সহ্য হবে না ইন্ডিয়ার কোনো স্টেপ, মানে ইন্ডিয়ার ঠিক স্টেপ নিয়েছে। হাই লেভেল মিটিং হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে চীনের বিভিন্ন মিনিস্টারের। চীনের ফরেন মিনিস্টার ইন্ডিয়াতে এলেন, আপনারা জানেন। মোদিজি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, তিনি চীন সফরে যাচ্ছেন, অলমোস্ট ফাইনাল, আপনারা জানেন। তো এইগুলো বড় বড় বার্তা গোটা পৃথিবীর কাছে। এবার তিনটে দেশের উদ্দেশ্য আমরা একটু ছোট করে বুঝে নেব। রাশিয়া কি চায়? এই মুহূর্ত পর্যন্ত ইকোনমিক্যালি রাশিয়া যদিও অনেকটা দুর্বল, ইকোনমিক্যালি ইউএস এর সঙ্গে চায়না টক্কর দিচ্ছে। চায়না সেকেন্ডে, ইউএসএ ফার্স্টে, থার্ডে 2027-এ ইন্ডিয়া চলে আসবে, আমি যদি ওভারঅল ইকোনমির কথা বলি। কিন্তু মিলিটারি পাওয়ার অনুযায়ী এবং সফট পাওয়ার অনুযায়ী, বিভিন্ন দেশের ওপর কার কত কবজা, সেই অনুযায়ী
আমেরিকাকে এখনো টেক্কা দেয় রাশিয়া। কারণ চীন নিজের ইকোনমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও কোনো রকম ঝামেলায় জড়ায় না, যে আমি আগে ইকোনমিতে 1 নাম্বার হয়ে নি, তারপর একের পর এক সবাইকে ধরে পেটাবো, তখন আমেরিকাকে বুঝে নেব। তো রাশিয়া যেহেতু মিলিটারিগতভাবে আমেরিকার 1 নাম্বার শত্রু, কম্পিটিটর, এবং আমেরিকার থেকে রাশিয়া, সবাই এটা আমরা মানব, স্বীকার করব, অনেকটা দুর্বল হয়ে গেছে ক্রমশ, আমেরিকা অনেক এগিয়ে গেছে। তো রাশিয়া খুব করে চায় যে এশিয়ার দুটো সুপার পাওয়ার চীন এবং ইন্ডিয়া আমার সঙ্গে থাকুক, তাহলে আমেরিকাকে বুঝে নেব। কারণ রাশিয়া আমেরিকার থেকে যেটুকু দুর্বল, পাশে এসে ইন্ডিয়া আর চায়না দাঁড়ালে আর রাশিয়ার কোনো সেই চিন্তা থাকে না। তো রাশিয়ার উদ্দেশ্য ইন্ডিয়া চায়নাকে একসঙ্গে নিয়ে আসা। রাশিয়া গভীর ভূমিকা পালন করছে ইন্ডিয়া এবং চায়নার মিটিং করানোতে, একের পর এক সমস্যা সলভ করানোতে। ইন্ডিয়া কি চায়? ইন্ডিয়া চায় ইউএস এর সঙ্গে গেম প্ল্যান করতে। ইন্ডিয়া কিন্তু কখনোই চীনকে নিজের বন্ধু ভেবে নেবে না। ইন্ডিয়া জানে যে যেরকম ইউএসএ কে বিশ্বাস করা বিপজ্জনক, সেরকমই চীনকে বিশ্বাস করাও বিপজ্জনক। ইন্ডিয়া কেবল এবং কেবল আমেরিকার ওপর সাইকোলজিক্যাল চাপ তৈরি করতে শুরু করছে যে আচ্ছা, আমাদের সঙ্গে এরকম ব্যবহার, চললাম চীনের সঙ্গে বন্ধু, নতুন বন্ধু আমার। কারণ গোটা আমেরিকা মানে যে ইন্ডিয়া, চীন এবং রাশিয়া যদি একই লবিতে চলে যায়, সেটা আমেরিকার জিওপলিটিক্সের চূড়ান্ত ব্যর্থতা বলে আমেরিকাতে ধরা হয়। তো আমেরিকার সাধারণ মানুষ থেকে সেনেটর থেকে জিওপলিটিক্যাল থিঙ্কার থেকে সবাই ডোনাল্ড ট্রাম্প সরকারের ওপর কিন্তু চাপ তৈরি করতে শুরু করেছে যে কি করছেন, চূড়ান্ত ব্যর্থতা আমাদের, আমরা এমন চাল দিচ্ছি যাতে চীন, ইন্ডিয়া, রাশিয়া একসঙ্গে চলে আসছে, এর থেকে বড় দুঃস্বপ্ন আমেরিকার জন্য আর কি হতে পারে। ইন্ডিয়া জাস্ট এই সাইকোলজিক্যাল গেমটাই খেলে যাচ্ছে এবং বার্তা পাঠিয়ে যাচ্ছে আমেরিকাকে যে ইন্ডিয়া ঝুঁকেগা নেই, ঠিকঠাক ডিল দাও, ঠিকঠাক ডিল পাবে। আর যদি চাপ দিতে চাও, চমক ধমক দিতে চাও, তো লোকের অভাব নেই, আমাদের বায়ার সেলার বিজনেসের জন্য কিংবা জিওপলিটিক্সে বন্ধুর জন্য অভাব হবে না। তো ইন্ডিয়া ওই মোডে আছে, আমেরিকা কোন মোডে আছে? সমস্ত দেশকে চাপ দিয়েছি, ঝুঁকে গেছে। ইন্ডিয়াতেও একই ফর্মুলা লাগাও, ঝুঁকে যাবে। ইন্ডিয়া কোন মোডে আছে? আমরা সমস্ত দেশ নই 2025-এর ইন্ডিয়া, ঝুঁকেগা নেই। আমেরিকা নিজের নীতি বদল করে আমাদেরকে ভালো ডিল দিক, আমাদের সুবিধা করে দিক, তখন আমরা আমেরিকার সঙ্গে ডিল ফিল করব, কোনো অসুবিধা নেই আমাদের। তো ইন্ডিয়া এই গেম প্ল্যানে রয়েছে। চীন কি চায়? চীনের হাত থেকে পাকিস্তান বেরিয়ে গেছে, মনে আছে? এর আগে পাকিস্তানের যে সরকার ছিল, ইমরান খান, তারা ছিল আমেরিকার বিরোধী, চীনের পক্ষে। চীন বিশাল বিনিয়োগ করছিল পাকিস্তানে। আমেরিকা ইমরান খানের সরকার ফেলে দেয়, ইমরান খানকে জেলে পাঠিয়ে দেয়। আমেরিকার ন্যারেটিভ মারাত্মক স্ট্রং হয় বিভিন্ন দেশে সরকার পাল্টে দিতে, কারণ ওরা ডিরেক্ট ইনভলভ হয় না, ওরা ওই দেশের মানুষকে কোনো একটা ন্যারেটিভ দিয়ে খেপিয়ে দিয়ে ওই সরকারটাকে ফেলে দেয় যে সরকারকে আমেরিকা পছন্দ করছে না। পাকিস্তানে করেছে, বাংলাদেশে করেছে, আমি গতকালের ভিডিওতে ইউএস এড নিয়ে বলেছি, ইন্ডিয়াতেও চেষ্টা চলেছে যে বর্তমান ভারত সরকার যাতে পাল্টে যায়। ঠিক আছে, ওরা বিভিন্ন ইস্যুকে, খুব বুদ্ধিমান জাতি, তো খুব বুদ্ধিমান দেশ, টেকনোলজি আছে ওদের হাতে, ওই দেশের সাধারণ মানুষকে সরকারের এগেনস্টে লেলিয়ে দেয়। সাধারণ মানুষ অত বুঝবে না যেটা জিওপলিটিক্সের জন্য হচ্ছে কি না কি, সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়বে ধর্মঘট, হরতাল, বিদ্রোহ, বিক্ষোভ করতে। এবার চীনের হাত থেকে পাকিস্তান চলে গেছে, পাকিস্তানের বর্তমান সরকার শেহবাজ শরীফ সরকার, এরা ইউএস পন্থী। তো সেই জন্য চীন এখন খুব করে চায় যে ইন্ডিয়া আমার সঙ্গে বন্ধুত্ব করুক, আমেরিকাকে কড়া বার্তা দেওয়া যাবে। 2, চীন কি চায়? রাশিয়া যেমন মিলিটারি ভাবে 1 নম্বরে থাকতে চায়, আমেরিকার সঙ্গে টক্কর দিয়ে, রাশিয়া 2 নম্বরে। চীন ইকোনমিক্যালি 2 নম্বরে। চীনের কাছে ক্লিয়ার, ই ইকুয়াল টু ই, ইকোনমি ইকুয়াল টু এম্পায়ার। ইকোনমি তৈরি করে নাও, এম্পায়ার তৈরি এমনি হয়ে যাবে কদিন পর। তো চীন খুব করে চায় চুপচাপ ইকোনমির দৌড় লাগাবো, ইকোনমি দিয়ে আমেরিকাকে টেক্কা দিয়ে বেরিয়ে যাব, 1 নম্বরে উঠে যাব। যেই মুহূর্তে 1 নম্বরে উঠে যাব, তখন আস্তে আস্তে সবকিছু দখল করে নেব। এবার ও 1 নম্বরে ওঠার জন্য খেয়াল করে দেখুন, চীন লাস্ট 50 বছরে পৃথিবীতে কোনো যুদ্ধ করেছে, কোনো যুদ্ধে জড়িয়েছে?
নাথিং। সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে রেখে চুপচাপ খালি ম্যানুফ্যাকচারিং, কারখানা, জিনিস তৈরি, সারা পৃথিবীতে বিক্রি, ধ্যান জ্ঞান একটাই করে রেখেছে। বানাচ্ছে কিন্তু সবকিছু, মিসাইল থেকে শুরু করে এভরিথিং, কারোর সঙ্গে কোনো যুদ্ধ যাচ্ছে না। যে আগে 1 নাম্বার হয়ে নি, অস্ত্রও সব রেডি করে নি, তারপর আর আমার সঙ্গে যুদ্ধ করার সাহসী দেখাবে না কেউ। তো চীন চায় কোনো রকম ভাবে যুদ্ধে না জড়াতে। তো চীনের যে প্রতিবেশী ডিরেক্ট ইন্ডিয়া, বিশাল বড় প্রতিবেশী, শক্তিশালী প্রতিবেশী, চীনের জন্য এটা ভালো ডিল যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের মোটামুটি একটা বন্ধুত্ব থাকবে। চীনও জানে যে ইন্ডিয়া আমার গলায় গলায় বন্ধু নয়, যাতে করে ইন্ডিয়ার যে গোটা সীমান্ত এরিয়া সেই দিকে আমি নিশ্চিন্তে থাকবো যে এখান থেকে কোনো থ্রেট নেই, আমি আমার ইকোনমিক ডেভেলপমেন্ট করতে থাকবো। এবং চীন আজ থেকে 7-8 বছর পর প্ল্যান করছে যে চীনের ওয়ান চায়না পলিসি যেটা আছে, যে তাইওয়ান চীনের অন্তর্গত, তাইওয়ান আলাদা দেশ নয়, তো তাইওয়ান দেশটাকে দখল করে নিতে চীন খুব করে চায় যে ইন্ডিয়া এত বড় দেশ, এত বড় ভয়েস, তার একটা গ্লোবাল পাওয়ার তৈরি হচ্ছে, আমরা যখন তাইওয়ান দখল করব তখন ইন্ডিয়া যেন চুপ থাকে, যেন আমাদের বিরোধিতা না করে ওয়ার্ল্ড স্টেজে। এই জন্য চীন চায় যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব হোক, এবং ইন্ডিয়ার হিউজ মার্কেট, বন্ধুত্ব ভালো থাকলে ইন্ডিয়াতে আরো বিজনেস হবে চীনের। বয়কট চায়না দিয়ে ইন্ডিয়ান সাধারণ মানুষ চীনের অনেক প্রোডাক্টের 12টা বাজিয়ে দিয়েছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট চীনের অনেক কোম্পানির ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল যে তোমরা ইনভেস্ট করতে পারবে না ইন্ডিয়াতে। অনেক চাইনিজ অ্যাপের ওপর ব্যান করে দিয়েছিল। চীনের হিউজ লস হয়েছিল, 150 কোটি পপুলেশনের মার্কেট এটা। তো চীন সেটাও চায় যে ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ভালো থাকলে 150 কোটির মার্কেট, এখানে আমরা বিজনেসও করতে পারবো। তো তিনটে দেশ তিনজনের নিজস্ব উদ্দেশ্য নিয়ে চলছে, কিন্তু উদ্দেশ্যগুলো এমনই যে তিনটে দেশ একসঙ্গে চলে আসছে। টোটালটা বোঝা গেল এই মুহূর্তে কি হতে চলেছে। এবার আমি একটাই কথা বলবো যে ইন্ডিয়ার যে ম্যান পাওয়ার আছে আমাদের 140 কোটি মানুষ, এবং আগে কেবল যুবকরা কাজ করতে পারতো, যে যুবক যুবতী কত আছে ইন্ডিয়াতে। এখন কম্পিউটারের যুগ, অনলাইনের যুগ, রিমোট ওয়ার্কের যুগ, ওয়ার্ক ফ্রম হোমের যুগ। একজন 70 বছর বয়সী মানুষও বাড়িতে বসে একটা কম্পিউটার নিয়ে কাজ করে নিতে পারবেন। তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে স্কিল্ড ওয়ার্কফোর্স হতে হবে। স্কিল্ড ওয়ার্কফোর্স হতে গেলে আগে ছিল যে ম্যানুফ্যাকচারিং হয় সবকিছু, আপনাকে কাজ শিখতে হবে কি করে এই জিনিসটা তৈরি হবে, মেশিন তৈরি। এখন ম্যানুফ্যাকচারিং এর ওপরে কি যাচ্ছে, এআই পাওয়ার্ড স্কিল, আপনাকে এআই পাওয়ার শিখতে হবে। আপনি বাড়িতে বসে ল্যাপটপে কাজ করবেন, কারখানায় কাজ করতে হবে না। এটা একটা বিশাল বড় সুবিধা আমাদের ওয়ার্কফোর্সের জন্য। তো আমাদেরকে এআই পাওয়ার্ড হতে হবে, স্কিল্ড ওয়ার্কফোর্স তৈরি করতে হবে গোটা দেশে, ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়ার স্কিল্ড ওয়ার্কফোর্স, সেলস, মার্কেটিং, গ্রাফিক্স, কন্টেন্ট, বিভিন্ন আরো প্রজেক্ট, এইগুলো যেন সারা পৃথিবী ছেয়ে ফেলতে পারে নিজের বাড়িতে বসে, ইন্ডিয়াতে বসে। যে সারা পৃথিবীতে যেখানে যা কাজ হচ্ছে সব আমরা পাবো, আমরা কাজ করব, টাকা আমাদের কাছে আসবে। এবং অ্যাকচুয়ালি এটাই হয়। ধরুন টিসিএস কি করে, আমার এক বন্ধুর স্ত্রী, তিনি টিসিএস এ চাকরি করেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি এক্স্যাক্টলি তোমার কাজটা কি, জব রোলটা কি। তো ও আমাকে সহজ করে বুঝিয়েছিল যে ইংল্যান্ডের একটা গোটা শহর, তাদের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেটাকে আমরা কন্ট্রোল করি। হ্যাঁ, মানে ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে, কলকাতায় অফিসে বসে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোমে কখনো বাড়িতে বসেও কাজ করে। বললাম কি ব্যাপার? বললো বিদ্যুৎ তৈরি, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ যাওয়া, যদি কোথাও লাইনের গন্ডগোল হয় সেখানে ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান পাঠিয়ে ঠিক করা, এটা তো ইংল্যান্ডের ওই যে শহরটা, সেই শহরের যারা বিদ্যুৎ ডিপার্টমেন্টে আছে তারা করছে। ইয়েস, আমাদের এখানে যেমন সিএসসি করে, WBSCDCL করে। তো আমাদের কাজটা কি? বললো এইবার এই যে প্রত্যেকটা বাড়িতে কত মিটার উঠছে, তার বিল কত হচ্ছে, সেই মিটার অনুযায়ী, স্ল্যাব অনুযায়ী বিল তৈরি করা, সেটাকে সফটওয়্যারে আপডেট করা, তার কাছে অনলাইনে বিল চলে যাওয়া, সে পেমেন্ট করলে এখানে সাকসেস করে দেওয়া, এবং
তার আবার ওই রিচার্জটা হয়ে যাওয়া এবং এই টোটাল ডেটাটা মেনটেন করা, এইটার জন্য তো একটা গোটা টিম সফটওয়্যারে কাজ করছে। বললাম হ্যাঁ, আমাদের দেশেও তো তাহলে হ্যাঁ আমাদেরও বিল আসে, কেউ তো এই বিলটা বানাচ্ছে, আমরাও বিলটা পেমেন্ট করলে ওটা ক্লিয়ার হয়ে যায়, এটা তো কেউ মেনটেন করছে। বলল ইংল্যান্ডের লোকেরা এটা করে না, টিসিএস ভারতবর্ষের সংস্থা, টাটার সংস্থা, টিসিএস ইংল্যান্ডের ওই শহরের থেকে এটা টেন্ডার নিয়ে রেখে দিয়েছে যে তোমরা করতে, এটা তোমাদেরও তো অনেক টাকা খরচ হতো, অনেক লোককে চাকরি দিতে হতো, কত খরচ হতো, 100 টাকা খরচ হতো, আমরা 90 টাকায় করে দেবো, বেটার কাজ করে দেবো, তোমরা রিল্যাক্স করো। ইন্ডিয়া ওদের দেশ থেকে কাজটাকে ধরে নিয়ে চলে এলো। এবার টিসিএস এ বসে আমার দেশের লোক, ভারতীয়রা, আমার রাজ্যের লোক, বাঙালিরা, তারা কাজ করছে, ইংল্যান্ডের একটা শহরের গোটা জিনিসপত্র বিল টিলগুলো বানাচ্ছে এবং এর মধ্যে বিশাল কিছু টেকনিক্যাল ব্যাপার নেই। কার্যত এটা অনলাইন বিলিং হচ্ছে এবং টোটাল সিস্টেমটা জাস্ট আপডেট হচ্ছে, ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে, এই নাম, এই অ্যাড্রেস, এই বিল হয়েছে, এই ডিউ ডেট, এই বিল পে হয়ে গেল, অটোমেটিক সফটওয়্যারে উঠছে। বিদেশের টাকা চলে আসছে দেশে, এইভাবে দেশ এগোয়। ওকে, আমাদের ভাবতে হবে ফিউচারিস্টিক ওয়েতে। তো ইন্ডিয়াতে যদি এবার এআই পাওয়ার্ড স্কিলড ওয়ার্কফোর্স আমরা নেক্সট 1 বছরে বানিয়ে নিতে পারি, তো ইন্ডিয়ান কোম্পানিগুলো আরো 10 গুণ কাজ করে দেবে, আরো 10 গুণ টাকা পাবে। তো আমাদের ইন্ডিয়ান কর্মীরাও তো 10 গুণ না হোক 5 গুণ টাকা বেশি পাবে। যারা চাকরি করবেন না, ফ্রিল্যান্সিং করবেন, বাড়িতে বসে কাজ করবেন, ওয়ার্ক ফ্রম হোমে নিজে নিজে বিভিন্ন প্রজেক্ট ধরে কাজ করবেন। আমাকে কল্লোল চক্রবর্তী স্যার বলছিলেন যে আমেরিকার যত ডিজিটাল মার্কেটিং না, সেগুলো ইন্ডিয়ানরা করে, যেহেতু ওদের থেকে আমরা কম টাকায় করে দিই এবং ইন্ডিয়ানরা বেটার কাজ করে, ওদের সমস্ত টেন্ডারগুলো আমরা টেনে নিতে পারি। আপনি বাড়িতে বসে কাজ করুন, এআই শিখে নিন, সেলস থেকে, মার্কেটিং থেকে, গ্রাফিক্স থেকে, কন্টেন্ট থেকে, বাকি অন্য যে কোনো ডেটা এন্ট্রি প্রজেক্ট থেকে, সব কিছু, এবং টাকা রোজগার করুন। ওকে, অনলাইনে বাড়িতে বসে কি করে এআই ট্রেনিংটা নেবেন, সেটার জন্য আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে বলছি গোটা বাংলার উদ্দেশ্যে। এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এটায় ফোন বা মেসেজ করবেন না, এটাই জাস্ট একবার হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে হাই লিখুন, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই আপনার কাছে অটোমেটিক একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন। ব্যাস, গ্রুপে জয়েন থাকুন, এআই নিয়ে সমস্ত কিছু আস্তে আস্তে গ্রুপের মধ্যেই আপনি শিখতে পারবেন, আমি সমস্ত কিছু জানিয়ে দেব, কোর্সের ব্যাপারেও সব কিছু জানিয়ে দেবো। অল দ্য বেস্ট।